আহসান মনসুর, আপনাকে প্রথমে জানতে চাই যে নতুন সরকার আসার পরে মানে আমরা দেখেছি যে বিএনপি যে সরকার গঠন করলো সেখানে তারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করেছেন, বিডা চেয়ারম্যানও রয়ে গেছেন, কিন্তু খুব দ্রুত তারা আপনাকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিতে চেয়েছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাংকিং সেক্টরে বিএনপি সরকারের যে মিশন সেটার সাথে আপনার মিশনের কি তফাৎ ছিল? মানে এটা তো একদমই স্পষ্ট বোঝা যায় যে তারা যখন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেই সময়টা তারা আপনাকে আপনার মিশনের বা আপনার সাথে তারা একমত হয়নি, সেই জন্যই তারা এত তাড়াহুড়ো করেই এই পদে পরিবর্তন এনেছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি সরকারের মিশনের সাথে আপনার মিশনের আসলে কি তফাৎ ছিল? দেখুন, আমি হয়তো এমন কিছু করেছি যেটা তাদের কার্যক্রমের সাথে যেত না। যেমন আমি বলি, এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে যে পরিবর্তনটা এনে ওটাকে আইন করা হলো, যেটার মাধ্যমে পুরনো মালিকদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হলো, এটা আহ এটা আমি থাকলে কোনো সময় হতে পারতো না, বা আমি তার আগেই হয়তো রিজাইন করতাম নিজে, কারণ এটা গ্রহণযোগ্য কোনো সংশোধনী হতে পারে না। তারপরে ধরুন জি। ইসলামী ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, এটাও অনভিপ্রেত। এটা আহ এইভাবে হওয়া প্রয়োজন ছিল না। তো এই জিনিসগুলোতেই আমি হয়তো একটা পথের কাঁটাটা সরিয়ে ফেলাটাই হয়তো ভালো ছিল, এবং সেটা আমার জন্য ভালো হয়েছে একদিক থেকে। কারণ আমাকে সরে আসতে হয় নাই, আমাকে সত্যি বলা হয়েছে, কাজে আমি সেদিক থেকে সরে গেলাম। আমরা এই আপনার এই গভর্নেন্স ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিছু কথা বলেছেন ইসলামী ব্যাংক নিয়ে, কথাটা যেহেতু আপনি তুললেন সেই জন্য আমি উনি যেসব অভিযোগ করেছেন মোটা দাগে আমি এই অভিযোগগুলি আপনাকে একটু একটু জাস্ট একটু খালি বলে দিই। তিনি বলেছেন যে আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এই প্রকল্পের মধ্যে 22,000 টাকা বিতরণ করা হয়েছে, আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা আপনার অনুমোদন তো নিশ্চয়ই লেগেছে বা আপনি নিশ্চয়ই এটা জানেন। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। নাবিল গ্রুপকে ইঙ্গিত করে বলা হয়েছে লাইবিলিটি 16,000 কোটি টাকা থাকলেও সেইটা করা হয়েছে এবং সেটা তদন্ত করা হয় নাই। ইসলামী ব্যাংকের হেড অফিসের কার অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন। সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে চাকুরিচ্যুতি করা হয়েছে 9,000 লোকদের, শেয়ার হোল্ডারদেরকে সম্পর্কে বলেছেন যে শেয়ার হোল্ডারদেরকে কিভাবে, তার শব্দ যদি আমি ব্যবহার করি, কীভাবে খরিদ করা হয়েছে সেটির ব্যাপারে বলা হয়েছে। তিনি আরও বলেছেন ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে। আপনি যদি একটু আমাদের বলতেন যে মানে আমি হয়তো আপনি এটি শুনেছেন, তারপরও আপনাকে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শুনলাম। না, দেখুন, ইসলামী ব্যাংকের যে ডাকাতিটা হয়েছে এটা তো ডকুমেন্টেড, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখানে এটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, এবং 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এবং ইসলামী ব্যাংককে মোটামুটি একটা খোলস ব্যাংকে পরিণত করা হয়েছিল। এখান থেকে প্রায় 90,000 কোটি টাকার মতো এখান থেকে পাচার করা হয়, যেটা ব্যাংকটাকে দুর্বল করে দেয়। এবং আমার যেটা সবচেয়ে বড় চিন্তা ছিল, আমি বলবো যে যখন আমি এই দুর্বল ব্যাংকগুলোর চিত্র দেখলাম, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম ছিল, আর সাথে আরো 5টা ব্যাংক যেটাকে একীভূত করা হয়েছে, সেই 5টা ব্যাংকও ছিল। কিন্তু ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ও ছিল দুর্বল ব্যাংক হিসাবে, কিন্তু আমরা দেখলাম যে ইউসিবিএল এবং ইসলামী ব্যাংক সুন্দরভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এবং সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়ে গেছিল, যে কারণে আমরা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল তার পুরোটাই কিন্তু ইসলামী ব্যাংক ফেরত দিয়ে দিয়েছিল, দিতে পেরেছিল। কারণ প্রথম বছরেই ইসলামী ব্যাংকের এটা হয়েছিল যে তারল্য বেড়েছিল, মানে নেট ডিপোজিট সংগ্রহের পরিমাণ বেড়েছিল 26,000 কোটি টাকার মতো, যেটা একটা বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের কনটেক্সটে। প্রতি মাসে 2,000 কোটি টাকার উপর তারা সংগ্রহ করতে পেরেছে নেট ডিপোজিট, যে কারণে তারল্য সংকটে ইসলামী ব্যাংকে আর পড়তে হয়নি। এবং এই কারণেই
ইসলামী ব্যাংককে আমরা মোটামুটি ভাবে বলে গিয়েছিলাম যে এখানে আমাদের আর সহায়তার প্রয়োজন হবে না এবং তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারবে, প্রোভাইডেড গুড গভর্নেন্স ইজ এনশিওর। এবং গুড গভর্নেন্সটা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল এবং আমরা চেষ্টা করেছি নির্মোহভাবে যে বোর্ড দেওয়া এবং বোর্ডের চেয়ারম্যান ইত্যাদি যারা খুবই যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাদের মাধ্যমে এটাকে পরিচালনা করার জন্য। তো এটা এটা কাজ করছিল। আমার কথা হলো যে এটা কাজ করছিল, ওয়াই ফিক্স ইফ সামথিং ইজ ওয়ার্কিং। ডক্টর মনসুর, 5 আগস্টের পরে কি ইসলামী ব্যাংকে যে অনিয়মের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন এবং স্পেসিফিক কিছু কথা বলছেন, স্পেসিফিক কিছু গ্রুপের কথা বলছেন, সেগুলি কি তিনি মিথ্যা বলছেন? দেখুন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না। আমি বলবো যেটাকে বিচার বিভাগীয় দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং যদি সত্যি সত্যি কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, যারা এটা করেছেন তাদেরকে দায়বদ্ধ করা হোক। আমার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে বসে থেকে আমার জানা মতে কিছু ইরেগুলারিটিস হয় নাই তখন পর্যন্ত, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেটাকে অবশ্যই গ্রহণযোগ্য করা যাবে না যদি হয়ে থাকে অনিয়ম। কিন্তু আমার জানা মতে তখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। এই আরডিএস যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা বিতরণের যে প্রসঙ্গ তিনি তোলেন, এই ব্যাপারে কি কিছু আপনি শুনেছিলেন যখন আপনি? আমরা শুধু তারল্য সহায়তা দিয়েছিলাম এবং দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো স্পেশাল সাপোর্ট ইসলামী ব্যাংকে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক যখন 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা, তখন কি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ফ্ল্যাগ রেজ করা হয়েছিল যে কেন এদের এই চাকরিচ্যুত করা হচ্ছে? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তারা আপনাদের এবং যেটা তারা বলেছিল, অবশ্যই তারা বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই ছিল ইরেগুলার, কোনো পরীক্ষা হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে ওটাকে চাকরি দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো। বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এটাই আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষায় তো ভয় পাবে কেন? 5 বছর, 6 বছর, 10 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়াটা তো খুব সহজ হয়ে যাবে, কিন্তু তারা তো আসলে চাকরি করেনি। তো যাই হোক, এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়, তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ পড়েছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে 5,000 জনের মধ্যে মাত্র 500 জন পরীক্ষা দিল, 4,500 পরীক্ষাতে এপিআরই করলো না, এটার কারণ কি হইতে পারে? এটার কারণ তাদের অযোগ্যতা। তারা অযোগ্য ছিল, সেজন্য সেই পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, হয়তো ভুল সার্টিফিকেট জাল ছিল, তারা এইসব কারণেই সাধারণত তারা আসবে না। ওকে। আর যাদেরকে তারপরে নেওয়া হলো তারা কি আসলে প্রকৃত একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা গেছিল? যারা পরবর্তীতে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল তারা তো তাদের আগের পদে বহাল হলো। ইসলামী ব্যাংকের মধ্যে নতুন কিছু নিয়োগ হয়েছিল 5 আগস্টের পরে, যারা চাকরিতে, মানে আপনি 5,000 জনের মধ্যে 500 জনের কথা বললেন, আরো কিছু তো নতুন নিয়োগ হয়েছিল, তাদের কি যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল কিনা? অবশ্যই আমরা মনে করি সেটা যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল। আমাদের একটা কথা মনে করা, সেন্ট্রাল ব্যাংকের, আমি একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের পক্ষে জি কোন ব্যাংকে কি কাকে নিল কি এটা দেখার দায়িত্ব আমাদের না। ওকে, তাদের বোর্ড আছে, ফেয়ার এনাফ, তাদের বোর্ডের দায়িত্ব হচ্ছে এটা। ফেয়ার এনাফ। মানে আপনি আসলে জানেন না যে এই ক্ষেত্রে আপনি আসলে জানেন না, জানার দরকার নেই, আমি জানতেও চাইবো না। রাইট, এখানে অনিয়ম হলে পরে যদি কেউ কমপ্লেইন করে তখন আমরা সেটাকে দেখব। না, সেটা কেউ কমপ্লেইন করে না, সেটা ঠিক আছে। আর হচ্ছে শেয়ার, ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে 5 আগস্টের পরে, এইরকম একটা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ইবনে সিনার 2% শেয়ার ছিল, ব্লক মার্কেটে 3 গুণ তার দামে তারা বিক্রি করছে। এইটার সম্পর্কে কি আপনার কিছু জানা আছে যে ইবনে সিনার শেয়ার বা জামাতে ইসলামীর যে দল আছে সেই দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা
মালিকানা অংশ বাড়ানোর ক্ষেত্রে তারা কিছু দেখুন, প্রথমত আমি বলবো যে এখানে 82% শেয়ার এস আলম and তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, যেগুলোকে জব্দ করা হয়েছিল ওকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, আমরাই করেছি, এখনো জব্দ অবস্থায় আছে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, যেটা থাকলোই কতটুকু, থাকলোই হলো 16-17%। হুম। এখানে রিটেল ইনভেস্টর আছে এবং কিছু কিছু ছোট ছোট এরকম কিছু প্রতিষ্ঠান, তাদের হয়তো 1-2% থাকবে। হুম। যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রি করতেই পারে হুম। শেয়ার মার্কেটে, সেটা দেখার দায়িত্ব তো সেন্ট্রাল ব্যাংকের নয়। ওকে এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেটা বিস্যাক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা দেখবে। ওকে এটা দেখার দায়িত্ব এবং কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটা আমি, আমার জানা মতে, আমি কোনো গণমাধ্যম পত্রিকাতে আমার নজরে পড়ে নাই। আপনার থাকতে পারে, but আমার নজরে পড়ে। বাংলাদেশ ব্যাংকের যে এক ধরনের তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা আছে, তারাও কিছু কোনো অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ তদন্ত করে নাই বা অভিযোগ পায়ও নাই। বাংলাদেশ ব্যাংকে কোনো তদন্ত সংস্থা নাই, হুম হুম, আমরা তদন্ত সব প্রতিষ্ঠান নই, হুম হুম। আমরা হচ্ছে পলিসি মেকিং প্রতিষ্ঠান। আহ, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয় দুর্নীতি দূর করা, দুর্নীতি না দমন না ঠিক কমিশন আছে দুর্নীতি সেটা। না, অনিয়মের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তো অনিয়মের ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, হুম, আমরা সেটাকে আমাদের আইনের আলোকে সেটাকে বিচার করব। এরকম কোনো কমপ্লেন আসে নাই। এই কমপ্লেন আমরা আমরা আমার জানা মতে আমি পাই, শুনি।